একদিকে রিমিরা জোরে জোরে হাসছে, আরেক দিকে সাব্বির, ফাহিম বানরদের সাথে যুদ্ধ করে যাচ্ছে। রুদ্র, অভ্র, শুভ্রদের আর সহ্য হচ্ছে না। ভীষণ রাগ হচ্ছে ওদের। কয়দিন যাবৎ ওদের কাণ্ড কারখানা দেখে ওরা জাস্ট বিরক্ত। এখন আবার সকাল সকাল বানরের তামাশা পেতে রেখেছে। রুদ্র আর 1 মিনিটও না দাঁড়িয়ে রুমে গিয়ে লেদার থেকে পিস্তলটা বের করে নিয়ে বাহিরে আসে। বাগানের সামনে হেঁটে এসে উপরে তুলে গুলি করার সঙ্গে সঙ্গে সব একেবারে নিস্তব্ধ হয়ে যায়। থেমে যায় ওদের দৌড়ানি ও হাসি। বানররাও দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে। সাথে করে ফাহিমের গেঞ্জি ও আন্ডারপ্যান্টও নিয়ে যায়। সাব্বির, ফাহিম মাথা নত করে রুদ্রের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। রিমি, সিমি, নিধি, ঈশা নিজেদের স্বাভাবিক করে চুপটি করে দাঁড়িয়ে আছে। রুদ্র রাগে দাঁত মুখ খিচে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, সকাল সকাল কি বানরের সার্কাস নিয়ে বসেছিস তোরা? কিভাবে আসল বানর? সবাই চুপ। কারো মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সাব্বির মাথা নত করে মিন মিন করে বলে, ভাই কাইল রাইতে আমি ভুলে জানালা খুইলা ঘুমাইছিলাম। সকালে ওই বানরগুলো জানালা খোলা পাইয়া আমার রুমে আসে। তারপরই থেমে যায় সাব্বির। রুদ্র এবার ফাহিমকে ঝাড়ি দিয়ে জিজ্ঞেস করে, আর তোর কি সমস্যা? জামা কাপড়ের কি অভাব পড়েছে নাকি? বানরের পিছনে দৌড়াচ্ছিস কেন? ফাহিম চুপ করে আছে। যা, ভেতরে যা, ধমক দিয়ে বলেই রুদ্র চলে যায়। সবাই সেখান থেকে যার যার রুমে চলে আসে। সাব্বির, ফাহিম একসাথে যাচ্ছিল। তখনই ফাহিম সাব্বিরকে বলে, ভাই একটা কথা কমু? সাব্বির মুড অফ করে বলে, বল। ফাহিম প্রথমে ডানে বামে তাকায়। তারপর আস্তে করে বলে, ভাই তোমার ছোট প্যান্ট কয়টা? মোড়ে একটা দিতে পারো? আসলে 2টা আনছিলাম। একটা তো ওই হারামজাদার বান্দরে নিয়া গেছে। হালায় হারা জনম ধইরা থাকে ন্যাংটা। এখন আমার আন্ডারগ্রাউন্ড দেইখা ওগো পছন্দ হইছে। কেমনডা লাগে? তো থাকলে বেশি দি। লাস্টের কথাটা বলেই সাব্বিরের দিকে তাকাতেই ফাহিমের কথা বলা বন্ধ হয়ে যায়। কারণ সাব্বির ফাহিমের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। বেশ ভয়ঙ্কর লাগছে সাব্বিরকে দেখতে। ফাহিম জোর করে ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, থাউক লাগতো না। আজকে একটা পইরা, পরের দিন ধুইয়া দিয়া রোদ্দে শুকামু। শুকাইলে পড়ে পরমু। কথাটা বলতে বলতে ফাহিম আস্তের উপরে কেটে পড়ে। সাব্বির রাগী মুড নিয়ে রুমে চলে আসে। এসেই আগে জানালাটা বন্ধ করে দেয়। বিছানার উপর বসতেই ওর ফোনটা বেজে ওঠে। হাতে নিয়ে দেখে বডিগার্ড ফোন দিয়েছে। কানে দিয়ে বলে, বলো। ছোট স্যার, ওর মুখ থেকে কোনো কথা বের করা যায়নি। বারবার এক কথায় বলতে ওকে মেরে দিতে। বেঁধে রাখো। ভাইদের সাথে কথা বলে নেই। তাদের সাথে কথা হয়নি কাল। পরে তোমাদেরকে জানাচ্ছি আমি। ওকে। টুটু। ফোন বিছানার উপর রেখে ওয়াশরুমে চলে যায়। কাল রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি বিপ্লব তালুকদার। কিভাবেই বা ঘুমাবে? যখনই শুনেছে তার প্ল্যান অনসাকসেসফুল হয়েছে। চৌধুরী পরিবারের সবাই কাপ্তাই মজমাস্তিতে আছে। তখনই তার 2 চোখের ঘুম হারাম হয়ে গেছে। এবং কি তার একজন লোক রুদ্রদের কাছে আটক আছে।
ইজি চেয়ারে মদের বোতল হাতে নিয়ে মাথা ঠেকিয়ে চোখ মেলে উপরের দিকে তাকিয়ে আছে। চোখ জোড়া রক্তিম সূর্যের মতো লাল হয়ে গেছে। আধা পাকা চুলগুলো উস্কোখুস্কো হয়ে আছে। চট করেই ওঠে দাঁড়ান তিনি। কিছু একটা মনে করে বাসার বাহিরে গাড়ি নিয়ে বের হয়। চলে আসে সেই বাড়িতে যেখানে আগেও একবার এসেছিল। নেভি পিকনিক স্পটে আসে সবাই। সেখানের পরিবেশ আরও সুন্দর ছিল। চার কোণাচে বাঁশের চেরা দিয়ে একটি ঘর বানানো আছে। রুদ্র, শুভ্র, অভ্র, সাব্বির ও আলতাফ চৌধুরী সেখানে বসে কথা বলছিল। বাকি কয়জন সামনের দিকে একটি জিলের পাশে দাঁড়িয়ে ছবি তুলছিল। শেষ করে দিতে বল তালুকদারের লোককে। দাঁত কটমট করে বলে রুদ্র। ওকে বাঁচিয়ে রেখে আমাদের কোনো লাভ হবে না, গম্ভীর স্বরে বলে শুভ্র। তালুকদারের কিচ্ছা শেষ করে দিচ্ছ না কেন তোমরা? আলতাফ চৌধুরী বলেন। তালুকদারকে শেষ করলে ওঠ। আমার মনে হয় তালুকদারের পিছনে অন্য কারো হাত আছে দাদু। তোমার উপর অ্যাটাক করার কথা মনে আছে? অভ্র সন্দেহজনক ভঙ্গিতে তাকিয়ে বলে। হ্যাঁ, থাকতে পারে অন্য কারো হাত, কিন্তু কে সে? আলতাফ চৌধুরী চিন্তিত স্বরে বলে। সেটাই জানতে হবে আমাদের, রুদ্র বলে। সাব্বির ওইখানে বসেই বডিগার্ডকে কল দিয়ে তালুকদারের লোককে উড়িয়ে দিতে বলে। আরও অনেক বিষয় কথা বলতে থাকে ওরা। ভাবি, অনেক ছবি তো তুললেন, এখন ভাইয়া গো লগে কয়টা ছবি তুলেন। না, না, দরকার নাই তাদের সাথে ছবি তুলনের, রিমি বলে। কেন ভাবি, সমস্যা কি ভাইয়াদের সাথে ছবি তুলতে? ঈশা বলে। নিধি মুখ ভার করে বলে। ভয় করে। ভয়ের কি আছে? আচ্ছা একটা কথা বলো তো, তোমরা কি ভাইয়াদের ভালোবাসো না? ঈশা ভালোবাসা আর না ভালোবাসার কথা না। আমাদের বিয়েটা কিভাবে হয়েছে তুমি তার কিছুই জানো না। সিমি বলে। কিভাবে হয়েছে? আর আমিই বা জানব কিভাবে? তোমাদের হলুদের অনুষ্ঠানের কিছুক্ষণ আগেই তো এসেছিলাম আমি। এর জন্যই তোমার কাছে সবটা অজানা। নিধি বলে। তাহলে আমাকে বলো না ভাবি, আমি জানতে চাই। ঈশা অনুরোধ জড়ানো কণ্ঠে বলে। বলছি। রিমি ঈশাকে প্রথম থেকে শেষ অবধি সব বলে। ফাহিম পাশে দাঁড়িয়ে সব কথা শুনছিল। ঈশা কিছুটা অবাক হয় রিমির কথা শুনে। পরক্ষণে হেসে বলে। তার মানে ভাইয়ারা তোমাদেরকে ভালোবাসে? তারা ভালোবাসে কি না সেটা আমি জানি না, কারণ তোমার রুদ্র ভাইয়ার মুখ থেকে আমি ভালোবাসার কথাটা এখনো শুনিনি। রিমি বলে। আমাকেও কখনোই বলেনি শুভ্র। বলো কি? ভ্রু কুচকে বলে ঈশা। হ্যাঁ, ঠিক বলছি। আর 10টা ছেলেদের মতো তারা না। তারা নিজেদের ওয়েট রেখে কাজ করে। গ্যাংস্টার তো গ্যাংস্টারই হয়, বুঝই তো। নিধি বলে। তারা শুধু নিজেদের ঠুল্লু পছন্দ করে এবং ভালোবাসে। রিমি মুখ বেঁকিয়ে বলে। ঈশা কপাল আরও বাজ করে বলে। ঠুল্লু? আরে পিস্তল, পিস্তল। ওটাকেই রিমি ঠুল্লু বলেছে। সিমি বলে। হাই রে। মুচকি হেসে বলে ঈশা। আচ্ছা এসব কথা বাদ দেও, আসো আরও কিছু ছবি তুলি। নিধি বলে। আচ্ছা। ঈশা বলে। ওই আন্ডারগ্রাউন্ড কিং ফাহিমা। ছবি তোলো। হেসে হেসে বলে রিমি। ফাহিম মুখ মলিন করে বলে। ভাবি 2টা ভুল নাম কইছেন। কিংটা ঠিক আছে, যা তাহলে কিং ও বাদ। আন্ডারগ্রাউন্ড জিং ফাহিম ইয়ো। নামটা বলেই রিমি হাসতে লাগল।
ওর সাথে সিমি, নিধি, ঈশাও সমান তালে হেসে যাচ্ছে। ফাহিম মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে। দুপুরের লাঞ্চ সেরে সবাই স্পটটা চারদিকে ঘুরে ঘুরে দেখে। যতই দেখছে ততই প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছে তারা। চিকচিক করা রৌদ্র, ঝিরিঝিরি বাতাস, মন ভালো করার একটি মুগ্ধকর স্পট এটা। আরও অনেকক্ষণ ঘোরাফেরা করে রাত ৮টার সময় বাসায় ফিরে তারা। বাসায় এসে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে আছে সবাই। হঠাৎ ঈশা বলল একটি গেম খেলবে। সাব্বির, ফাহিম, রিমিরা খেলতে চাইলে রুদ্র, অভ্র, শুভ্র ওরা কোনো রিয়েক্ট করল না। বুঝাই যাচ্ছে ওদের খেলার ইচ্ছা নেই। কিন্তু ঈশা এক প্রকার জোর করে খেলার জন্য রাজি করাই ওদের। ঈশা অনেকগুলো কাগজের টুকরো বানিয়ে তার মধ্যে লিখছে। খেলার নিয়মটা সবাইকে বলে দেয় ঈশা। কাগজের টুকরোগুলো একটি কাচের বাটিতে রাখা হয়। এই কাগজের মধ্যে যা লেখা আছে সেগুলো তাকে করে দেখাতে হবে। এটাই রুল, ঈশা বলে। আর যদি রুল ভাঙে তাহলে? রুদ্র বলে। শাস্তি অনুযায়ী তাকে ৫,০০০ টাকা দিতে হবে। বাহ, টাকা আয় করার খুব সুন্দর দান্ধা। অভ্র মৃদু হেসে বলে, ভাইয়া, তেমন কিছুই না। ওকে, খেলা শুরু করি। প্রথমে দাদুর কাছ থেকে শুরু হবে। আমার কোনো সমস্যা নেই, আলতাফ চৌধুরী বলেন। ঠিক আছে, এর মধ্যে থেকে যে কোনো একটি কাগজ ওঠাও। ঈশা বাটিটা আলতাফ চৌধুরীর সামনে ধরে। আলতাফ চৌধুরী একটি কাগজ হাতে নেয়। ঈশা আলতাফ চৌধুরীর কাছ থেকে কাগজের টুকরোটি নিয়ে বাজ খুলে পড়ে। প্রিয় মানুষটির বিষয় প্রশংসা করো। হুম হুম দাদু করে ফেলো। প্রশংসা করলে আমার স্ত্রীর প্রশংসা করব। আমেনা আমাকে প্রচণ্ড ভালোবাসাত। এতটাই ভালোবাসত যে সপ্তাহের ২ দিন আমাকে নিজ হাতে ভাত খাইয়ে দিত। যখন আমি কাজ সেরে বাসায় আসি তখন আমেনা ওর শাড়ির আঁচল দিয়ে আমার মাথার ঘাম মুছে দিত। আমার জন্য না খেয়ে বসে থাকত। প্রতি রাতে আমার পায়ে তেন মালিশ করে দিত। এমন স্ত্রীর প্রতি যে কোনো স্বামীর ভালোবাসা সীমাহীন থাকবে। আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমার মনে মধ্যে এখনো আমেনা বেঁচে আছে। কথা বলা শেষ হতেই সবাই হাততালি দিতে শুরু করল। ওয়াও দাদু, তুমি তো ফাটাইয়া দিছ। ফাহিম দাঁত বের করে বলে। হুম, এবার আমাদের আন্ডারগ্রাউন্ড জিং ফাহিমা ভাই। নিন। ফাহিমের সামনে বাটিটা ধরে হেসে হেসে বলে ঈশা। ফাহিম মুখে হাসি না ফুটিয়ে চিন্তা ভাবনা করে একটি কাগজ ওঠায়। ঈশা কাগজটি নিয়ে খুলেই খুশি মুড নিয়ে পড়তে লাগল। গান গেয়ে অভিনয় করতে হবে। বাহ, ভালো একটি কাগজ পড়েছে, হেসে বলে সিমি। নে ফাহিমা শুরু কর। সাব্বির বলে। ফাহিম প্রথমে মুখ ভার করে কিছুক্ষণ বসে থাকে। তারপর ওঠে দাঁড়িয়ে তোয়ালে মাথায় নিয়ে বেসুরা গলায় গান ধরে, সাথে অভিনয় তো আছেই। ও ছকিনা গেছ কিনা, ভুইলা আমারে। ও ছকিনা গেছ কিনা, ভুইলা আমারে। আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে। ও ছকিনা গেছ কিনা ভুইলা আমারে।
ধুর, আর পারমু না, কিছুটা রাগ নিয়ে বলে ফাহিম। আর এদিকে হাসতে হাসতে শহীদ হয়ে যাওয়ার পালা ওদের 5 জনের। রুদ্র, শুভ্র, অভ্র আর আলতাফ চৌধুরী মিটমিটিয়ে হাসছে। ওদের মতো তো আর জোরে জোরে হাসা যায় না। ওরে ছকিনা রে, ফাহিমের দুঃখটা বুঝল না রে। হেসে হেসে বলে সাব্বির। রাইট। ঈশা বলে। অ্যাডা কিন্তু গান ছিল। সিরাইশ নিবেন না। ট্যারা চোখে তাকিয়ে বলে ফাহিম। সিরাইশ? ইউ মিন সিরিয়াসলি? ও মাই গড। ঈশা কথাটা বলেই বুকে হাত দিয়ে উঁচু স্বরে হাসতে লাগল। কেবলমাত্র রিমি, সিমি, নিধিদের হাসি থেমেছিল। ফাহিমের ইংলিশ সিরাইশ শুনে আবারও হাসিতে ফেটে পড়ল। সাব্বির রাগে গজগজ করছে। কিছু বলতেও পারছে না রুদ্রদের জন্য। ঈশা হাসি থামিয়ে বলে, ওকে ওকে, এবার সাব্বির ভাইয়ার পালা। ভাইয়া ডাকটা শুনেই সাব্বিরের চেহারার রং পাল্টে যায়। রাগের আভা ফুটে ওঠে। কিন্তু সবাইকে সেটা বুঝতে দিল না। নিন ভাইয়া, আপনি একটি কাগজ নিন, বলেই বাটিটা সাব্বিরের সামনে ধরল। সাব্বির বিরক্তি নিয়ে একটি কাগজ উঠিয়ে হাতে নিল। খুলতে নিলেই ঈশা টেনে নিয়ে গেল। ওয়াও, গান! ভাইয়া আপনাকে এখন গান গাইতে হবে। ঈশা বলে। আমি গান পারি না। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে সাব্বির। এটা বললে তো হবে না, গাইতে তো হবে। গামু না। ভেবে বলছেন তো? ঈশা এক ভ্রু উঁচু করে বলে। আচ্ছা, গাইতাছি। কিছুক্ষণ চুপ করে বসে রয়। সবার নজর এখন সাব্বিরের উপর। সাব্বির কিছু একটা মনে করে মিটমিটিয়ে হাসছে। তারপর একটি কাশি দিয়ে গান গাইতে শুরু করে। ইসকে সাবা, ইসকে সাবাইশায় মারছে আমারে খোঁচা। দিছে, 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 দিছে খোঁচা দিছে। দেখছে, 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 দেখছে দাদু দেখছে। লাগছে, 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 লাগছে জোরে এ লাগছে কেমনে বলি আমি মাইনষেরে, মানুষরে। ইসকে। ঈশা গানটা শুনেই তেলে বেগুনে রেগে ওঠে। আর এবার রুদ্ররা সহ জোরে জোরে হাসতে লাগল। ফাহিম ফ্লোরে চিত হয়ে শুয়ে হাসছে। লাস্টের কলিটুকু আর সাব্বিরকে গাইতে দিল না। ধমন দিকে ঈশা থামিয়ে দিল সাব্বিরকে। রেগে আঙুল তুলে বলে, এটা কোনো ধরনের গান? তাও আমার নাম নিয়ে গাইছেন। এই গানটার লেখক আমি, গায়কও আমি। এটা হচ্ছে 2021 সালের নিউ গান। সাব্বির শার্টের কলার উঁচু করে ভাব নিয়ে বলে, এই ফালতু গান গাইতে বলিনি আপনাকে। গান তো গানই। সুর দিয়ে আ উ করলেই গান হয়ে যায়। আর এটা তো আমি নিজেই গাইছি। ফালতু গান নিজে নিজে বানাইছেন, বানিয়ে গান বলতে বলিনি। গান তো নিজেই বানায়। জানেন না? জানি, বাট এমন ফালতু গান আপনার মতো ফালতু লোকরাই বানায়। ওয়েট, ফালতু দিয়া আরেকটা গান মনে পড়ছে। গাইতাছি। আলতু, ফালতু, ঈশা তোমারে পিডামু। ওই, ওই থামেন। আপনারে কেউ গান গাইতে বলিনি। ভাইয়া কিছু বলো তাকে। এখন কিন্তু বেশি করতেছে। রুদ্র ওর হাসি থামিয়ে বলে। সাব্বির থেমে যা। আচ্ছা ভাই। ইস, নিয়া গান আরো কয়টা আছিল। ভাই কইছে দেইখা থাইমা গেলাম হু। মুড নিয়ে বলে সাব্বির। ঈশা রাগে ফোঁস ফোঁস করছে। সাব্বির যে ভাই ডাকার শোধ নিচ্ছে সেটা ঈশা বুঝতে পারছে। সিমি ঈশার কাঁধে হাত রেখে বলে,
খেলা শুরু করো ঈশা। ঈশা রাগে বাটিটা তুলেই সিমির দিকে ধরল। সিমি গেছে ফেসে। এখন যদি উল্টা পাল্টা কিছু পড়ে তাহলে তো আরও গেছে। টাকা তো কানা করিও নেই। নিচ্ছ না কেন ভাবি? ঈশা বলে। সিমি একটি কাগজ বাটি থেকে নিল। ঈশা ছো মেরে কাগজটি নিয়ে পড়েই ঠোঁটে হাসি ফুটে উঠল। মুচকি হেসে বলে, এই কাজটি যে নিবে, তার যদি বিয়ে হয়ে থাকে তাহলে সে তার স্বামী বা স্ত্রীকে সবার সামনে গালে কিস করবে। পুরটা পরেই ঈশা সিমির দিকে তাকিয়ে হাসতে লাগল। সিমির অবস্থায় যায়। লজ্জায় টমেটোর মতো লাল হয়ে গেছে। এই ঈশার বাচ্চা দিছে আমারে ফাঁসাইয়া, মনে মনে বলে সিমি। শুভ্র খুশিকে দেখে মনে মনে ঈশাকে হাজারটা ধন্যবাদ জানাচ্ছে। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলে, উইখানে আসতে হবে নাকি তুমি আমার কাছে আসবে? শুভ্র কথা শুনে সিমি আরও লজ্জায় পড়ে যায়। লজ্জায় মাথা নিচু করে রেখেছে। আহ, ভাবি তাড়াতাড়ি করো, রাত হয়ে যাচ্ছে। বাকিদেরও যে খেলতে হবে। উহু, না বলবে হবে না। যাও গিয়ে ভাইয়াকে কিস করো। সিমি বসে থাকে। আলতাফ চৌধুরী বলেন, নাতবউ, এত লজ্জা পাচ্ছ কেন? আরে আমরা কিচ্ছু মনে করব না, তুমি যাও তো। আরে ভাবি যাও, সাব্বির বলে। রিমি, নিধি চুপ করে আছে। সিমিয়ে ভালোভাবে ফেসেছে, সেটা বুঝতেই পারছে ওরা। উপায় নেই ভেবে সিমি উঠে দাঁড়াল। ধীরে পায়ে মাথা নিচু করে শুভ্র দিকে এগিয়ে যেতে লাগল। সামনে এসে চুপ করে দাঁড়িয়ে আছে সিমি। শুভ্র উঠে দাঁড়াল। সিমি তো লজ্জায় মাথা তুলতেই পারছে না। ভাবি, তাড়াতাড়ি করো। এদিকে সিমি লজ্জায় যাচ্ছে মরে। আর ঈশা তাড়াতাড়ি করতে বলছে। সিমি দাঁড়িয়ে আছে। সাব্বির, ফাহিম, ঈশা কিস দিতে বলছে বারবার। শেষে সিমি রাগের চোটে পা উঁচু করে শুভ্র গাল ধরে বাম গালে চুমু দিয়েই আগের জায়গায় এসে বসে পড়ে। সাব্বির, ফাহিম, ঈশা জাগর দিয়ে ওঠে। সিমির লজ্জায় মাটির ভেতরে ঢুকে যেতে মন চাইছে। শুভ্রের মুখে বিজয়ী হাসি ফুটে ওঠে। সিমির দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। রুদ্র, অভ্র এতক্ষণ চুপচাপ বসে দেখছিল। রিমি, নিধি ভয়ের মধ্যে আছে। এখন তো মনে হচ্ছে ওদের পালা। ঈশা চট করেই বাটিটা নিধির দিকে ধরল। নেও ভাবি। নিধি কাপা কাপা হাতে একটি কাগজ উঠাল। ঈশা খুলে পড়তে লাগল। প্রিয় মানুষটির জন্য একটি কবিতা বলবে। নিধি কিছুটা হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু ওর মাথায় এখন কবিতা আছসে না। আর ও কবি না যে এখন কবিতা বানিয়ে বলবে। ভাবি তাড়াতাড়ি ভাইয়ার জন্য ভালো দেখে একটি কবিতা বলো। আমি কবিতা পারি না। আরে যেমন পারো তেমন বলো। নিধি কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে আসতে বলে। মনের অভিলাষ সুখের আবাস, অনন্য হয়ে থাকো। বাহু ডোরে আগলে রেখে ভালোবাসার রং মাখো। সবাই হাততালি দিল। কবিতাটা শুনে অভ্র খুশি হয়ে গেল। মুগ্ধনয়নে তাকিয়ে আছে নিধির দিকে। কবিতাটা অনেক সুন্দর হয়েছে। ঈশা বলে। হয়, একছের সুন্দর হইছে। ফাহিম বলে। ওকে। এবার রিমি ভাবি। নেও ভাবি, একটি কাগজ নেও। রিমি আল্লাহ আল্লাহ করে একটি কাগজ নিল। ঈশা কাগজটি নিয়ে খুলে পড়ে। বিয়ে হলে কাপল ডান্স, আর না হলে একা ডান্স করতে হবে। রিমি গেছে তিমি হয়ে, পুরাই চিপায় পড়েছে।
এখন রুদ্রের সাথে কাপল ডান্স করতে হবে ভাবতেই রিমির লজ্জায় মরি মরি অবস্থা। ভাইয়া, ভাবি, তাড়াতাড়ি উঠে পড়ো, আমি মিউজিক চালিয়ে দিচ্ছি বলেই ঈশা বক্সে মিউজিক চালালো। নাচতে যখন হবে তখন আর বসে থেকে কি হবে ভেবে রিমি উঠে দাঁড়ায়। রুদ্রও ওঠে এসে খালি জাগাতে দাঁড়ায়। রুদ্রের ঠোঁটে ছিল ঢেরি হাসি। দেখেই মনে হচ্ছে মনে মনে এমনটাই চেয়েছিল। রিমির দিকে তাকিয়ে আছে, আর রিমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিভাবে, কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। মিউজিক অন। রুদ্র রিমির কোমরে হাত রেখে ডান্স করছে। রুদ্রের সাথে তাল মিলিয়ে রিমিও ডান্স করছে। মাঝে মাঝে রুদ্রের ছোঁয়ায় রিমি কেঁপে কেঁপে উঠছে। ওদের দুজনের নাচ দেখে অভ্র, শুভ্র বসে থাকতে পারেনি। সিমি ও নিধির হাত ধরে টেনে উঠিয়ে ডান্স করতে লাগল। মনের মধ্যে উথাল পাথাল ঢেউ শুরু হয়ে গেছে সিমি ও নিধির। রিমির মতো নিধি ও সিমিও শুভ্র, অভ্রের ছোঁয়ায় কেঁপে উঠছে। নাচের প্রত্যেকটা স্টেপে রুদ্র, অভ্র, শুভ্র ওদের হাত ধরে কাছে নিয়ে এসে মিলিয়ে মিলিয়ে নেচেছে। যার দরুন ওদের নাচ রোমান্টিকতা ফুটে উঠেছে। উৎসুক চোখে সাব্বির, ঈশা ওদের নাচ দেখছে। সাব্বির কিছুক্ষণের জন্য ভেবে নেয় ঈশার সাথে এখন এভাবে ডান্স করবে, কিন্তু মনকে সংযত করা ছাড়া আর কোনো উপায় নেই। কিছুক্ষণ পর গান শেষ হয়ে যায়। নাচের লাস্টের স্টেপ শেষ করেই রুদ্র, শুভ্র, অভ্র ওদের বুকের সাথে জড়িয়ে ধরে। কিছুক্ষণের জন্য রিমি, সিমি, নিধিও পেছনে থেকে ওদের দুহাত দিয়ে ঝাপটে ধরে। এই প্রথম ওরা ওদেরকে নিজ থেকে জড়িয়ে ধরেছে। মুহূর্তটা বেশ রোমান্টিক, কিন্তু এই সুন্দর রোমান্টিক মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হল না। ঈশা, সাব্বির, ফাহিম ও আলতাফ চৌধুরীর হাতের তালির শব্দ শুনে ওরা তাড়াতাড়ি করে ওদেরকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। এখন বেশ লজ্জা লাগছে রিমিদের। ঈশা ওঠে দাঁড়িয়ে ওদের সামনে এসে মুচকি হেসে বলে, ওয়াও ওয়াও, কি সুন্দর 3 জোড়া কাপল ডান্স ছিল, পুরাই অস্থির, প্রচণ্ড সুন্দর ছিল। সাব্বির বলে, মাশাল্লাহ, চমৎকার ছিল। আলতাফ চৌধুরী বলেন মুচকি হেসে, একদম সুপানং। সবাই ফাহিমের কথাটা শুনে ওর দিকে তাকায়। আলতাফ চৌধুরী ধমক দিয়ে বলে, হারামজাদা, ছাতার ইংলিশ বলিস, সুপার রে সুপানং বানিয়ে দিছিস। সবাই একসাথে হাসতে লাগল। সেদিনের মতো আজকেও হাসির পাত্র হয়ে গেল ফাহিম। মাথা চুলকিয়ে দাঁত কেলিয়ে হাসছে ফাহিম। সকালে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের মনোরম দৃশ্য দেখার জন্য সবাই এখানে আসে। এখানে আসার জন্য ঈশা বেশি জোর করেছিল, তাই বাধ্য হয়ে এখানে আসতে হয় তাদের। কাপ্তাই বাঁধের স্পিলওয়ে দেখে সবাই মুগ্ধ। বাঁধের উপর 16টি কপার যুক্ত এবং 745 ফুট দীর্ঘ পানি নির্গমপথ রয়েছে। চারদিক থেকে পানি পড়া বিকট শব্দ হচ্ছে। ব্রিজের রেলিং ধরে নিচের দিকে তাকিয়ে পানির পড়ার দৃশ্য দেখছে সবাই। সাব্বির ভিডিও করছে। এটা ভিডিও করা নিষেধ, কিন্তু ওদের কিছু বলছে না সেখানকার আর্মিরা। প্রায় অনেকক্ষণ সময় কাটায় সেখানে থেকে। পানি দেখতে দেখতে হঠাৎ ঈশার ফোন বেজে ওঠে। শব্দের কারণে ঈশা ব্রিজ থেকে নেমে রাস্তার পাশে আসে। ঈশার আম্মু কল দিয়েছে। ঈশা ফোন রিসিভ করে কথা বলে। অনেকক্ষণ কথা বলার পর ফোন কেটে পিছনে ঘুরতেই সাব্বিরকে ওর সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে। সাব্বির ঠোঁটে চওড়া হাসি ফুটিয়ে বলে, তা শাশুড়ির সাথে কথা কইলা নাকি?
ঈশা কথাটা শোনা মাত্রই প্রচণ্ড রেগে যায়। রাগে গা যেন জ্বলে যাচ্ছে। দাঁত মুখ খিচে চিবিয়ে চিবিয়ে বলে, নিজের সীমার মধ্যে থাকুন। লিমিট ক্রস করার চেষ্টা করবেন না। লিমিট ক্রস কই করলাম? আমি তো সত্য কথাই কইছি। কি সত্য কথা বলেছেন আপনি? কেন আমার পিছে পড়ে আছেন? দুনিয়াতে কি আর কোনো মেয়ে নেই? নাকি ওই মেয়েরা আপনাকে পাত্তা দেয় না? সেই দিন রাত থেকে আজ পর্যন্ত আপনি আমাকে কম টর্চার করেননি। অনেক টর্চার করেছেন আমাকে। আপনি বুঝতে পারছেন না আপনার প্রতি আমরা রুচি নেই। তারপরও কেন আমার পিছনে পড়ে আছেন আপনি? সমস্যা কি আপনার? ছেলে দেখেছি, বাট আপনার মতো বেহায়া অসভ্য ছেলে দেখিনি। কয়দিনের জন্য এ বাড়িতে বেড়াতে এসেছি আমি। কিন্তু আমি যদি জানতাম আপনার মতো বেহায়া লোক এ বাড়িতে আছে, তাহলে আমি কখনোই এখানে বেড়াতে আসতাম না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থেমে গিয়ে নিঃশ্বাস নিচ্ছে ঈশা। গা তখনও রাগে থরথর করে কাঁপছিল। সাব্বির মাথা নত করে ঈশার বলা কথাগুলো শুনছিল। কারণ ঈশার চোখের দিকে তাকাতে জোরতা কাজ করছে ওর। হয়তো ঈশা দেখে ফেলবে সাব্বিরের লুকানো চোখের জলগুলো। ঈশা আবার দম দিনে বলে, যদি আমাকে ভালোবাসার কথা মাথাতেও এনে থাকেন, তাহলে ভুলে যান। আপনার মতো বংশ পরিচয়হীন অশিক্ষিত লোককে আমি কখনোই ভালোবাসা তো দুর্জীবন সঙ্গী হিসাবে ভাবি না। দয়া করে আপনি আমার সামনে আর আসবেন না। সাব্বির লাস্টের কথাটা শুনে মাথা নিচু রেখেই সেখান থেকে চলে যায়। তবে রুদ্রদের কাছে নয়, গাড়ি নিয়ে অন্য কোথাও চলে যায়। ঈশা আশেপাশে তাকিয়ে নিজের রাগকে কন্ট্রোল করে। এত দিন যা বলতে চেয়েছিল তা আজ বলে দিয়েছে। এখন মন অনেকটাই হালকা লাগছে। চলে আসে রিমিদের কাছে। ঈশা চলে যাওয়ার পর আড়াল থেকে ফাহিম বের হয়। এতক্ষণ ফাহিম আড়াল থেকে ঈশার সব কথা শুনতে পেয়েছে। রিমিদের সাথে যখন ছবি তুলছিল তখনই ফাহিমের নজর পড়ে ঈশা ও সাব্বিরের দিকে। সাব্বির উল্ট দিক মুখ করা ছিল, আর ঈশার চেহারা বোঝা যাচ্ছিল। ঈশা কোনো কারণে রেগে রেগে সাব্বিরের সাথে কথা বলছে। ফাহিমের মনে সন্দেহ জাগে। কি হয়েছে শোনার জন্য ফাহিম ওদের পাশের একটি বড় গাছের পিছনে লুকিয়ে পড়ে। তারপর সবটা শুনে ফাহিমের রাগ হয়। চাইলেই ফাহিম সব উত্তর এখনই দিতে পারত, কিন্তু ফাহিম তা করেনি। সন্ধ্যা হতে চলল। এর মধ্যে রুদ্র, অভ্র, শুভ্র আর ফাহিম অনেকবার সাব্বিরের ফোনে কল দিয়েছে, কিন্তু ফোন বন্ধ পেয়েছে। শেষে ওরা সন্ধ্যার দিকে বাসায় চলে আসে। বাসায় এসেও তারা সাব্বিরকে পায় না। রুদ্ররা টেনশনেট পড়ে যায়। সবারই টেনশন হচ্ছে, কিন্তু ঈশা স্বাভাবিক ছিল। ওর কোনো মাথা ব্যথা নেই বললেই চলে। ফাহিম আর চোখে ঈশার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করছিল। এরই মধ্যে বডিগার্ডরা চারদিক খুঁজতে বের হয়ে গেছে সাব্বিরকে। 10টা নাগাদ সাব্বির বাসায় ফিরে। সাব্বিরকে দেখে সবার জান ফিরে আসে। কোথায় গিয়েছিল সবাই এটা ওটা প্রশ্ন করলে সাব্বির কোনো উত্তর না দিয়ে রুমে চলে আসে। আলতাফ চৌধুরী সাব্বিরকে ডিস্টার্ব করতে নিষেধ করে। যা বলার সকালে বলতে বলে। সবাই ঘুমিয়ে পড়ে। গভীর ঘুমে সবাই আচ্ছন্ন। শুধু একজন ব্যক্তির চোখে ঘুম নেই, আর সে হচ্ছে সাব্বির। সাব্বির কখনোই ড্রিঙ্ক করেনি। আজ সাব্বির ড্রিঙ্ক করছে। বোতল অর্ধেক করে ফেলেছে, কিন্তু তারপরও চোখে ঘুম নেই। চোখ দুটি লাল হয়ে আছে। রাত গভীর হতে শুরু করে। গভীরতা শেষ হয়ে ফজরের আজান ভেসে আসে দূরের মসজিদ থেকে।
কিছুক্ষণ পর চারদিকে ভোরের আলো ফুটতে শুরু করে। সাব্বির বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে। লুকিয়ে ঈশার রুমে আসে সাব্বির। ডুপ্লিকেট চাবি দিতে দরজা খুলে শব্দহীন পায়ে ওর রুমে প্রবেশ করে। রুম পুরা অন্ধকার। ডিম লাইটের আলোয় ঈশার ঘুমন্ত মুখটা সাব্বির স্পষ্ট দেখতে পাচ্ছিল। আস্তে করে সাব্বির আগে ঈশার পা বাঁধে। তারপর হাত, শেষে মুখে একটি রুমাল বেঁধে দেয়। বাঁধার পর্ব শেষ হলে সাব্বির লাইট অন করে। সাব্বির ঈশার গালে হাত রেখে আস্তে আস্তে ঈশাকে ডাক দেয়। ঈশা পিটপিট করে চোখ খুলে সাব্বিরকে ওর রুমে দেখতে পেয়ে জোরে চিৎকার করতে শুরু করে। কিন্তু চিৎকার তো দূর, হাত পাও নাড়াচাড়া করতে পারে না। চোখ দুটো বড় বড় করে সাব্বিরের দিকে তাকিয়ে আছে। সাব্বির রাগী দৃষ্টিভঙ্গিতে তাকিয়ে আছে ঈশার দিকে। মুখ দিয়ে গঙ্গাতে শুরু করে ঈশা। হয়তো বলতে চাইছে এভাবে কেন বেঁধে রেখেছেন, কি করতে চাইছেন, কিন্তু প্রশ্নগুলো মুখের ভেতরে রয়ে যায়। সাব্বির এক পা বিছানার উপরে উঠিয়ে হাঁটুর উপর এক হাত রেখে রাগী কণ্ঠে বলে, আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। ঈশা চট করেই মাথা দুলিয়ে না না বলে। এটা দেখে সাব্বিরের রাগ হয়। সাব্বির ঈশার গাল চেপে ধরে বলে, শুনবি না? ঈশা এবারও না বলে, লাস্ট বার বলছি, শুনবি কি না? ঈশার এবারও একই উত্তর না। সাব্বির এবার ঈশার গাল ছেড়ে দেয়। ঈশার শরীরের দিনে চোখ বুলায়। এটা দেখে ঈশার বুক ধুক করে ওঠে। ঈশার শার্ট ও জিন্স পরা ছিল। সাব্বির ঈশার শার্টের বোতাম একটি একটি করে খুলতে লাগল। ঈশা মাথা দুলিয়ে বারবার না না বলছে। পেটের উপর থেকে আরেকটু উপরের বোতামগুলো খুলতে নিলেই ঈশা মাথা দুলিয়ে হ্যাঁ হ্যাঁ বলতে শুরু করে। এক চিৎকার দিকে বিছানায় উঠে বসে ঈশা রুমের চারদিক তাকিয়ে সাব্বিরকে খুঁজতে শুরু করে। ঘেমে একাকার। টেবিল লাইট জ্বালিয়ে ঢকঢক করে টেবিল থেকে জগ হাতে নিয়েই পানি খেতে লাগল। জগ রেখে নিজেকে স্বাভাবিক করছে ঈশা। এতক্ষণ যে ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল ঈশা। দোয়া পড়ে আবারও ঘুমিয়ে পড়ে। সকালে যথারীতি সবাই টেবিলে নাস্তা করছে, কিন্তু সাব্বির সেখানে নেই। সাব্বির তখনও ঘুমিয়েছিল ওর রুমে। ফাহিম অনেকবার ডাকতে গিয়েও ফিরে আসে, কারণ ভেতর থেকে কোনো সাড়া শব্দই পাচ্ছিল না সাব্বিরের। সবাই সাব্বিরকে একা ছেড়ে দেয়। আজ ওরা কোথাও বের হবে না, বাসায় সময় কাটাবে। রিমি, সিমি, নিধি, ঈশা বাগানে বসে গল্প করছে। রুদ্র, অভ্র, শুভ্ররা ল্যাপটপে অফিসের কাজ করছিল। আলাতাফ চৌধুরী তার রুমে শুয়েছিল। ফাহিম রিমিদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁতদিকে নখ কাটছিল। সাব্বিরের কথা ভাবছে। ঈশাকে মনে মনে গালি দিতে মিস হচ্ছে না ফাহিমের। কিছুক্ষণ পর সাব্বির বাড়ি থেকে বের হয়ে গাড়ি নিয়ে বাহিরে বেরিয়ে যায়। ফাহিম পিছু ডাকলেও সাব্বির ওর ডাক কানে তুলে না চলে যায়। দুপুর 3টে বাজে। সাব্বির বাসায় আসেনি। সবাই তখন খেতে বসেছে। কাল থেকে সাব্বিরের চালচলন, স্বভাব সবার কাছে অন্যরকম লাগছে। আলতাফ চৌধুরী বুঝতে পারে কিছু একটা হয়েছে সাব্বিরের। খাওয়ার এক পর্যায়ে সাব্বির বাসায় ফিরে ড্রয়িং রুম থেকে নিজের রুমে যেতে নিলে সবার নজর পড়ে সাব্বিরের দিকে। সরাই রীতিমত অবাক। ঈশা খাচ্ছিল। খাওয়া ছেড়ে সবাইকে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখে ঈশাও সামনের দিকে তাকায়। সাব্বিরকে দেখে ঈশাও শকড। সাব্বির ওই খানে দাঁড়িয়ে সার্ভেন্টদের উদ্দেশ্যে বলে, আমার খাবার রুমে দিয়ে যাও। বলেই রুমে চলে আসে সাব্বির।
আলতাফ চৌধুরী অবাক কণ্ঠে বলে, এ তো দেখছি চমৎকার হয়ে গেল। যে ছেলে এতদিন ঘেয়েও খাতের মতো চলত, আজ সে কি না মডার্ন স্মার্ট হয়ে গেছে। শুভ্র বিরক্তি ভঙ্গিতে বলে, হয়েছে কি সাব্বিরের বুঝলাম না। সেটাই। অভ্র বলে, ওকে ওর অবস্থায় ছেড়ে দেও। সাব্বির এখন ম্যাচিউরিটি শিখেছে, ওর খেয়াল খুশি মতো চলুক। রুদ্র বলে, সবার খাওয়া শেষ। রিমি, সিমি, নিধি রুমে আসে। রুদ্ররা ড্রয়িং রুমে বসে আছে। ফাহিম সাব্বিরের রুমে আসে। সাব্বির তখন পিস্তলে গুলি লোড করছিল। ফাহিম হেসে হেসে সাব্বিরকে প্রশ্ন করে, ভাই, আপনি এমন ডাসিং মার্ট হিমসাম হইলেন কেমনে? তবে আপনেরে এখন অনেক হেভি লাগতাছে। যে কোনো মেয়েরাই আপনার উপর ক্রাশ খাইব। তো পিস্তলের দিকে তাকিয়ে, তো কি ভাই, প্রপোজ করলে বিয়া করে নিবেন? তারপর? ভাই মোর ইংলিশ কইরা ঠিক কইরা দিলেন না যে। কি হইছে আপনার? সাব্বির এবার ফাহিমের দিকে তাকায়। তখনই নজর পড়ে দরজার দিকে। ঈশা আগে থেকে দরজার সামনে দুহাত বগলদাবা করে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। ওর ঠোঁটে ছিল মুচকি হাসি। সাব্বির চোখ সরিয়ে নিয়ে ফাহিমের উদ্দেশ্যে বলে, চল শিকার করতে যাই। ফাহিম হা করার আগেই ঈশা পিছন থেকে বলে ওঠে, আমিও যাব। কথাটা শুনে ফাহিম ঈশার দিকে ঘুরে তাকায়। সাব্বিরের কোনো ভ্রুক্ষেপ নেই ঈশার কথায়। সাব্বির বাড়ি থেকে বের হয়ে গাড়িতে ওঠে বসে। ওর সাথে ফাহিমও গাড়িতে বসে। ঈশার গাড়ির পিছনের সিটে বসে পড়ে। সাব্বির থম মেরে বসে আছে। গাড়িও চালাচ্ছেও না আর গাড়ি থেকেও নামছেও না। ঈশা বুঝতে পারে। সাব্বিরের উদ্দেশ্যে বলে, আই ওয়ান্ট টু টক টু ইউ সাব্বির। সাব্বির গম্ভীর কণ্ঠে বলে, নো নিড। কিন্তু আমার প্রয়োজন আছে। গাড়ি চালাও। সাব্বির চুপ করে বসে আছে। গাড়ি চালাও বলছি, রাগী কণ্ঠে বলে ঈশা। ফাহিম গাড়ি থেকে নেমে যায়। সাব্বিরও গাড়ি থেকে নামতে নিলে ঈশা একটি পিস্তল বের করে ওর মাথায় ঠেকিয়ে বলে, গাড়ি থেকে নামলে নিজেকে শেষ করে দিব। নামতে গিতেও থেমে যায় সাব্বির। একটু হলেও এখনো ঈশার প্রতি ওর ভালোবাসা আছে। গাড়ি স্টার্ট দেয়। বিকেলের দিকে বৃষ্টি পড়তে শুরু করে। কিছুক্ষণ আগে ঝুপ ঝুপ করে নেমে এখন গুটি গুটি বৃষ্টি পড়ছে। সাথে হালকা বাতাস তো আছেই। সিমি থাইগ্লাসের উপর দুহাত রেখে বাহিরের বৃষ্টি পড়ার দৃশ্য দেখছিল। কিছুক্ষণ কাজল কালো আখির ন্যায় ওই আকাশের দিকে তাকিয়ে রয়। শুভ্র তখন মাত্রই ল্যাপটপ নিয়ে রুমে প্রবেশ করে। সিমির দিকে চোখ পড়তেই ল্যাপটপ রেখে ধীরে পায়ে সিমির পিছনে এসে দাঁড়ায়। দুহাত সিমির বাহুর উপর রেখে আস্তে আস্তে বাহু থেকে হাত নামিয়ে সিমির হাত ওর হাতের বাজে নিয়ে নেয়। শুভ্র ছোঁয়া পেয়েই সিমি কেঁপে ওঠে, চোখজোড়া বন্ধ করে নেয়। থাইগ্লাসের উপর আবছা আবছা সিমির মুখ দেখা যাচ্ছিল। শুভ্র দেখে সিমির চোখের পাতা বন্ধ। ঘাড়ে মুখ ডুবাতেই সিমি হাত মুঠো বদ্ধ করে ফেলে। শুভ্র সিমির ঘাড়ে ঠোঁট বুলাচ্ছে। সিমি হাতজোড়া আরেকটু শক্ত করে মুঠ করে নেয়। সিমি সহ্য করতে পারছে না। শুভ্রের হাত ওর হাতের বাজ থেকে সরিয়ে হালকা ধাক্কা দিয়ে শুভ্রকে সরিয়ে দেয়। শুভ্রের হুঁশ ফিরে আসে। কিছুক্ষণের জন্য সিমিতে বিভোর হয়ে উঠেছিল। সরে আসে ওর কাছ থেকে।
বিছানায় বসে ফোন ঘাঁটতে শুরু করে। সিমি আগের ন্যায় এক হাত থাইগ্লাসের উপর রেখে আকাশের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগের শুভ্রের স্পর্শগুলো ফিল করছে সিমি। চোখ জোড়া বন্ধ করে নেয়। মুমেন্টটা ফিল করতে লাগল। অভ্র রুমে এসে দেখে নিধি গিটার হাতে নিয়ে পিক দিকে সুর ওঠানোর চেষ্টা করছে। কিন্তু সুর তো দূর, গিটার কিভাবে ধরতে হয় সেটাও বুঝতে পারছে না নিধি। অভ্র হাসে। ল্যাপটপ বিছানার উপর রেখে নিধির সামনে এসে হাত ধরে টেনে সোফায় বসে ওর কোলের উপরে নিধিকে বসায়। গিটার নিধির কোলের উপর রেখে নিধির এক হাত ধরে নিচের দিকে দিয়ে গিটার বাজাতে লাগল। গিটারের মাথায় হাত ছিল অভ্র। প্রথমবার সুর ওঠাতে গিয়েও থেমে থেমে যাচ্ছে নিধি। তারপর অভ্র দেখিয়ে দিচ্ছে। আস্তে আস্তে গিটারে সুর উঠতে শুরু করল। নিধির ঠোঁটে হাসি ফোটে। গিটার বাজাতে থাকে নিধি আর তখনই শুভ্র গান ধরে। তুমি বুঝোনি, আমি বলিনি। তুমি স্বপ্নতে কেন আসনি? আমার অভিমান তোমাকে নিয়ে, সব পেয়েছি। গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে, তুমি বুঝোনি, বুঝোনি। এইটুকু বলে থেমে যায় অভ্র। নিধিও গিটার বাজানো অফ করে দেয়। অভ্র নিধির চুল কান থেকে আলতো করে সরিয়ে কানের লতিতে চুমু খায়। হাত থেকে গিটারের পিক ফেলে রগগুলো চেপে ধরে চোখ বন্ধ করে নেয় নিধি। অভ্র ঘাড় থেকে চুল সরিয়ে ঘাড়ে চুমু খেতে খেতে নিচের দিকে নামতে থাকে। তখনই নিধি কন্ট্রোল লেস হয়ে যায় এবং ওর হাত থেকে গিটারটা ফ্লোরে পড়ে যায়। ধ্যান ভেঙে যায় অভ্র। অভ্র থেমে যায়। নিধিও চোখ মেলে তালায়। গিটার হাতে উঠিয়ে অভ্রের কোল থেকে ওঠে পড়ে সিমি। অভ্র চোখ বন্ধ করে নিজের উপর নিয়ন্ত্রণ আনে। বিছানায় এসে বসে ফোন অনলক করে গেম খেলতে শুরু করে। আর নিধি গিটার নিয়ে চেয়ারে বসে থাকে। এদিকে রুদ্র একা ড্রয়িং রুমে বসে ল্যাপটপে অফিসিয়াল কাজ করছিল। কিছুক্ষণ আগেই শুভ্র, অভ্র ওদের রুমে চলে গিয়েছে। হঠাৎ একটি কাজের জন্য রুদ্র ল্যাপটপ নিয়ে শুভ্রের রুমের কাছে এসে শুভ্রকে ডাক দিতেই দেখে শুভ্র রোমাঞ্চ করতে ব্যস্ত। বের হয়ে আসে রুম থেকে। মৃদ হাসে রুদ্র। অভ্রের রুমে এসে এই একই দৃশ্য দেখে রুদ্র এই রুমের সামনে থেকে সরে আসে। এবার ল্যাপটপ বন্ধ করে ওর রুমে চলে আসে। রিমি তখন থাইগ্লাস খুলে বাহিরের বৃষ্টির পানি হাত দিয়ে ধরছিল। রুদ্র ল্যাপটপ বিছানার উপর রেখে রিমির এক হাত ধরে টেনে থাইগ্লাসের সাথে মিশিয়ে ধরে। রিমি থমথম খেয়ে যায় রুদ্রের কাণ্ডে। হঠাৎ করে কি হলো তার? ভাবভার বিষয় রিমির। রুদ্র ঘোর লাগা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে রিমির দিকে। তারপরই মুখ ডুবিয়ে দেয় রিমির ঘাড়ে। রিমি এক হাত দিয়ে ওর ওড়না চেপে ধরে চোখের পাতা আলতো করে বন্ধ করে নেয়। রুদ্র গলায়, ঘাড়ে ওর ঠোঁট বুলিয়ে যাচ্ছে। রিমি শেষে সহ্য করতে না পেরে রুদ্রকে ধাক্কা মারে। রুদ্র দু পা পিছিয়ে যায়। রাগী ভঙ্গিতে তাকিয়ে আছে রুদ্র। রিমি রুদ্রের রাগী চোখ জোড়া থেকে মাথা নিচু করে নরম স্বরে বলে, এটা কি করছেন আপনি? রুদ্র আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে না, ল্যাপটপ নিয়ে বাহিরে চলে যায়। রিমির মনটা খারাপ হয়ে যায়। এভাবে ধাক্কা দেওয়া ওর ঠিক হয়নি সেটা বুঝতে পারে। যতই হোক রুদ্র ওর হাজবেন্ড। পুরো হক আছে ওর উপর। ঘুরে তাকায় আকাশের দিকে। মনটা আকাশের মতো কালো মেঘের রূপ ধারণ করেছে। গাড়ি এসে থামল নদীর সামনে।
ঈশা আগে গাড়ি থেকে নামে। সাব্বিরের কোনো রেসপন্স নেই, চুপচাপ বসে আছে রাগী মুড নিয়ে। ঈশা গাড়ির দরজা খুলে সাব্বিরের হাত ধরতেই এক ঝাটকায় হাত সরিয়ে ফেলে। ঈশা আবার ওর হাত ধরে, সাব্বির এবারও সরিয়ে ফেলে। ঈশা এবার রাগনিতে হাত ধরতে গেলেই সাব্বির গাড়ি থেকে নেমেই জোরে চড় বসিয়ে ওর বাম গালে। গাল লাল হয়ে যায় ঈশার। ঈশা করুণ চোখে সাব্বিরের দিকে তাকালেই দেখতে পায় সাব্বিরের হিংস্র মাখা দুটি চোখ। সাব্বির রাগে ফুঁসতে ফুঁসতে বলে, এখন কি নিজের ঢং দেখাবার জন্য আমাকে এখানে নিয়ে এসেছ? কেনই বা আমার হাত ধরছ? একজন বংশ পরিচয়হীন অশিক্ষিত লোকের হাত ধরতে ঘৃণা করে না? নাকি আমার রিয়েল অ্যাটিটিউড স্মার্টনেস দেখে তোমার মনে প্রেম জেগেছে? ঈশা নিষ্পাপ চাউনিয়ে চোখজোড়া স্থির করে রেখেছে সাব্বিরের দিকে। সাব্বির আবারও বলে, মুভি নাটকে এমন দৃশ্য অনেক দেখেছি। প্রথমে নায়িকা ভুল বুঝে, তারপর মানাতে যায়, মিল হয়ে যায় তাদের মাঝে। বাহ, কি সুন্দর! বাট ওইগুলো মুভি নাটকেই ভালো মানায়, রিয়েল লাইফে এ নয়। আমাকে অশিক্ষিত বলেছ, আমি কিছু মনে করিনি। বাট আমার বংশ পরিচয় নিয়ে কথা বলাটা তোমার ঠিক হয়েছে? আজ পর্যন্ত আমি তোমার সাথে কি কোনো খারাপ আচরণ করেছি? নাকি জোর করে হাগ কিস করেছি? আজকাল প্রেমিকরা তো গফদের পারমিশন ছাড়াই অনেক কিছু করে বসে। আমি কি করেছি তোমার সাথে, যার কারণে তুমি আমার বংশ নিয়ে কথা বলেছ? তুমি জানো আমি কে, কেন এই বাড়িতে থাকি আমি, কি হই তোমার ভাইয়াদের? তারপরও আমার ঈশা থামিয়ে দেয় সাব্বিরকে। চুপ করো সাব্বির, প্লিজ তুমি চুপ করো। সাব্বির ঝাড়ি দিয়ে আঙুল জাগিয়ে বলে, কেন চুপ করব আমি? কেন? তুমি আমাকে এখন তোমার আগের বলা কথাগুলোর কারণটা বলবে, আর সেটা শুনে আমি তোমাকে মেনে নিব ভাবছ? না, আমি মেনে নিব না তোমাকে। ঈশা জোরে চিল্লিয়ে বলে, আমিও আমাকে মেনে নিতে বলবো না তোমাকে। অন্যের পাপ তুমি কেন তোমার মাথায় নিবে? বলেই কেঁদে দেয় ঈশা। সাব্বিরের কপাল কুঁচকে যায়। অস্ফুট স্বরে বলে, পাপ? কিসের পাপ? ঈশা চুপ করে আছে, নিচের দিকে তাকিয়ে মুখে হাত রেখে জোরে জোরে কাঁদছে। সাব্বির ঈশার বাহুতে হাত রেখে বলে, কিসের পাপ বলো ঈশা, বলো। ঈশা ফুপিয়ে কেঁদে কেঁদে বলে, আমি প্রেগন্যান্ট সাব্বির, আমি মা হতে চলেছি। কথাটা বলেই ঈশা হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। অনবরত কেঁদে যাচ্ছে ঈশা। এক মুহূর্তের জন্য সাব্বির স্তব্ধ হয়ে গেছে। নিজের কানকে বিশ্বাস করানো দায় হয়ে যাচ্ছে। বারবার ঈশার বলা কথাটা সাব্বিরের কানে প্রতিধ্বনি হচ্ছে। সাব্বির পাথর হয়ে গেছে। এবার সাব্বিরের কাছে সবটা খোলাসা হয়। কেন ঈশা ওকে অপমান করেছিল। হাঁটু গেড়ে ঈশার সামনে বসে মুখের উপর থেকে হাত সরিয়ে জিজ্ঞেস করে, কে করেছে? কি হয়েছিল? আমি তোমাকে এসব জিজ্ঞেস করব না। শুধু একটা কথা বলো আমাকে, তুমি কি আমাকে ভালোবাসো? সাব্বিরের কথা শুনে অশ্রুসিক্ত নয়নে ওর দিকে তাকায়। এত বড় সত্যের সম্মুখীন হয়েও কিভাবে এ কথা বলতে পারল সাব্বির? ঈশা ভেবে পাচ্ছে না। বলো ঈশা। ঈশা মাথা দুলিয়ে হ্যাঁ বলে, বিয়ে করবে আমায়? ঈশা ঝাঁপিয়ে পড়ে সাব্বিরের বুকে হাউমাউ করে কাঁদে।
খুব জোরে জড়িয়ে ধরে সাব্বিরকে। সাব্বিরের চোখেও পানি টমলম করছে। ঈশাকে ওর বুকের সাথে পরম যত্নে জড়িয়ে ধরে। ঈশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সাব্বির ঈশাকে বুক থেকে সরিয়ে চোখের পানি মুছে দেয়। বলে, এ চোখে যেন আর কখনো পানি না দেখি। আজকেই লাস্টবারের মতো কেঁদেছ, এটা ভেবে নেও। ঈশা সাব্বিরের চোখের দিকে তাকিয়ে বলে, আমার কোনো ভুল ছিল না সাব্বির। দিন দিন আমি তোমার মায় পড়ে যাচ্ছিলাম। দূরে সরানোর জন্য এমনটা করতে হলো আমায়। কিন্তু পরে বুঝতে পারি তোমাকে সবটা বলা খুব দরকার। তোমার কষ্ট দেখে যে আমিও কষ্ট পাচ্ছিলাম। মাফ করে দেও আমায়। সাব্বির ঈশার কপালে চুপো দেয়। বলে, মাফ করে দিয়েছি। তার প্রমাণ স্বরূপ তোমার কপালে এঁকে দিলাম। ঈশার মুখে হাসি ফুটে ওঠে। সাব্বিরও মৃদু হাসে। ওঠে দাঁড়ায় ওরা। বাসায় চলো ঈশা। একটা কথা বলার ছিল। ভাইয়াদের বিয়ের কথা জানাবার কথা বলছো? আজকেই জানাবো। সব কিছু জানাবো ভাইয়াদের। আরও একটা কথা আছে। বলো। আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না। সাব্বিরের ছোট ছোট চোখ করে ঈশার দিকে তাকায়। বলে, মানে? ঈশা মাথা নিচু করে বলে, আমার চাচাতো ভাই। প্রতি রাতে জোর করে। সাব্বির মুখ চেপে ধরে। আগের চেয়ে রাগের মাত্র দ্বিগুণ বেড়ে যায় সাব্বিরের। ঈশার হাত ধরে গাড়ির কাছে নিয়ে এসে কোলে করে গাড়িতে বসায়। সেট বেল্ট পরিয়ে অপর পাশে বসে সাব্বির গাড়ি জোরে চালাতে লাগল। এক টানে বাসায় চলে আসে। কিছুক্ষণ পর রুদ্র, শুভ্র, অভ্র রাগ নিয়ে সোফায় বসে আছে। আলতাফ চৌধুরীর চেহারাতেও রাগের আভা ভাসছে। রিমি, সিমি, নিধি ঈশার পাশে বসে আছে। ফাহিম রাগে কি করবে ভেবে পাচ্ছে না। সাব্বির বারবার এদিক সেদিকে পায়চারি করে বডিগার্ডদের গাড়ে ক্ষুব্ধ গলায় কথা বলছে। তবে একটা কথা বলতে হবে। ঈশার প্রচণ্ড ধৈর্য আছে। ওর সিচুয়েশনে অন্য কোনো মেয়ে থাকলে আত্মহত্যা করত বা বাচ্চা নষ্ট করে ফেলত। কিন্তু ঈশা তা করেনি। সব সময় চেয়েছে হাসি খুশিতে থাকতে। এই নতুন অতিথিকে এই দুনিয়ার মুখ দেখাতে। বাচ্চাটার ক্ষতি করতে গিয়েও শুধু একটা কথাই ভেবেছে। ওর তো কোনো দোষ ছিল না। না আছে ওর নিজের। এটা ওর ভাগ্যে লেখা ছিল। ঈশার পরিবারের কেউ এটা জানে না। রুদ্র জানাতে চায় না। কিছুক্ষণ পর বডিগার্ডদের বলা কথা শুনে সাব্বিরের রাগ কিছুটা কমে। সাব্বির সোফায় বসে বলে, শেষ। গুড। ভাই আমি ঈশাকে কালই বিয়ে করতে চাই। এখানে থেকেই। বিয়ে হবে। কালকেই হবে। আলতাফ চৌধুরী বলেন, আমি খালা মনিকে, খালুকে জানিয়ে দিচ্ছি। তারা আসতে পারলে আসবে। না আসতে পারলে তার ভাইয়ের ছেলের শোক পালন করবে। রুদ্র বলে, সেটাই কর। আলতাফ চৌধুরী বলে। ঈশা রিমিকে জড়িয়ে ধরে। রিমি ফাহিমকে বলে, ফাহিম ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আয়। খুশির দিনে সবাইকে মিষ্টি মুখ করা। আচ্ছা। ফাহিম মিষ্টি এনে সবাইকে দেয়। মিষ্টিমুখ করে বিয়ে আয়োজনের কথা বলে। কালকে গায়ে হলুদ হবে। রাতে বিয়ে। ফাহিমের খুশিকে দেখে সবাই খুব খুশি এই বিয়েতে। রাত পার হল। নতুন একটি দিন এলো।
মেহমানরা কেউ আসেনি এবং কি ঈশার বাবা মাও আসেনি। একদিকে তার চাচাতো ভাই মারা যাওয়ার শোক পালন করছে, আরেকদিকে ঈশা বিয়ে করছে সাব্বিরকে। এতে প্রচণ্ড রেগে আছে ঈশার পরিবার ও ঈশার চাচার পরিবারের সব লোকরা। অবশ্য তাতে রুদ্র, ঈশার কোনো কিছুই যায় আসে না। ঈশার বাবারা দুই ভাই। ঈশার বাসা ছিল ছোট, আর ওর চাচা ছিল বড়। ঈশা বাদে ওর একটি ছোট ভাই আছে, ক্লাস 7 পড়ে। আর ওর চাচারও এক ভাই এক বোন ছিল, বড় ছিল রাতুল, ইন্টার 2য় বর্ষে পড়ত। জয়েন্ট পরিবার হবার সুবাদে সবার আড়ালে রাতে লুকিয়ে ঈশার সাথে প্রায় জোর করে ইন্টিমেট হতো। ঈশা বাড়ির লোকদের বলতে চাইলে রাতুল হুমকি দামকি দেয়, যার কারণে রাতের এত বড় কাণ্ড ঈশা মুখ বুজে সহ্য করে নিত। ঈশা যখন নিজের শরীরের পরিবর্তন চেঞ্জ অনুভব করে তখনই হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষা করে। তখনই ধরা পড়ে ঈশা মা হতে চলেছে। কি করবে বুঝতে পারছিল না। রাতুলকে বাচ্চার বিষয় জানায়নি। তখন ঈশার পেটের বাচ্চার 2 মাস ছিল। আর যখনই শুনে ঈশা রুদ্রের বিয়ে ঠিক হয়েছে তখন ওর বাবা মাকে রাজি করাই এবং চলে আসে বিয়েতে। বিয়ে শেষে ঈশাকে ওর বাবা মার সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ঈশার থাকার ইচ্ছে ছিল বিধায় রুদ্রকে বলে ওর বাবা মাকে রাজি করাই এবং তারা ঈশাকে রেখে দিনাজপুরে চলে যায়। ঈশার এখানে থাকার একটি কারণ ছিল, আর তা হল রুদ্রকে সবকিছু খুলে বলা। কিন্তু ঈশা এখানে এসে এত সুন্দর হাসিখুশি ভরা পরিবার দেখে ওর মধ্যে থাকা অস্তিত্বের কথা প্রায় ভুলেই যায়। আর সেদিন সাব্বির প্রপোজ করে বসে, যার কারণে সত্যিটা বলে দিয়ে আজ সাব্বির ঈশার বিয়ে হচ্ছে। ঈশার পরিবারের কেউ জানে বা রাতুলকে কে মেরেছে? তাদের কাছে অজানা। কেউ না আসাতেও তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। ঘরোয়াভাবেই বিয়ে হবে ওদের, নিজেরাই। তবে আয়োজন একইভাবেই করা হয়েছে। সাব্বিরের বিয়ে বলে কথা। ঈশার ওর বাবা মা ভাইয়ের জন্য মন খারাপ থাকলেও ফাহিম তো আছেই মন ভালো করার একজন মানুষ। ওর কথা শুনে যে কেউ হাসতে বাধ্য, তা তো আমার পাঠকরা জানেই। রিমি, সিমি, নিধি ঈশার দুহাত ভর্তি মেহেদি দিয়ে দিচ্ছে। ঈশা হাত জাগিয়ে বসে আছে। সাব্বির তখন রুমে আসে ঈশার জন্য পায়েস নিয়ে। এসে দেখে ঈশার হাত মাখা মেহেদিতে। রিমি দুষ্টমি করে বলে, আরে দেওরা বউয়ের জন্য খাবার নিয়ে এসেছ বুঝি? হ্যাঁ ভাবি, সমস্যা নেই, আপনারা মেহেদি দিন, আমি ঈশাকে খাইয়ে দিচ্ছি। ওরে মা, আমার দেওরা দেখি খাস ভাষা ভুলে এখন শুদ্ধ ভাষায় কথা বলছে। অবাক করা কণ্ঠে কথাটা বলে সিমি। সাব্বির মুচকি হাসে। তবে যাই বলো না কেন, এখন কিন্তু সাব্বিরকে দেখতে সেই হ্যান্ডসাম লাগছে। এখন বোঝা যাচ্ছে যে 3 গ্যাংস্টারদের ছোট ভাই। নিধি বলে, এটা ঠিক বলেছিস নিধি। ঈশা সাব্বিরের কপালে কাজলের টিপ দিয়ে রেখো, নয়তো অন্য মেয়েরা চুরি করে নিয়ে যেতে পারে। খোঁচা দিয়ে বলে ঈশাকে রিমি। ডিয়ার ভাবিরা, কথা অনেক হয়েছে, এবার আমার বউকে খাওয়াতে দিন। রিমি, সিমি, নিধির দিকে তাকিয়ে বলে সাব্বির। তা তোমাকে ধরে রেখেছে কে শুনি? মুখ বাঁকিয়ে বলে নিধি।
সাব্বির ঈশাকে খাইয়ে দিচ্ছি। এরই মধ্যে আমাদের প্রিয় ফাহিম ভাই এখানে এসে উপস্থিত হয়। হেই ভাবিরা, ফুক ফুক, মোরে কেমন দেখাইতাছে কন্ত? একটা সিলমারা সানগ্লাসের উপর ফু দিয়ে চোখে পড়ে বলে। রিমি, সিমি, নিধি একসাথে বলে। ফুক ফুক কি? সাব্বির বিরক্তি নিয়ে বলে। লুক হবে লুক, গাধাটায় ফুক বলেছে। কে দেখে কার হাসি? একজন আরেক জানার গায়ে ঢলে পড়ছে হাসতে হাসতে। ফাহিম চোখ থেকে সানগ্লাস খুলে বলে। হাসির কি আছে? মুই তো ভুই কই। সেটা তো জানেনি। এখন হাসি থামিয়ে বলেন। আমার নতুন প্যান্ট, নতুন শার্ট। আর এই সানগ্লাসটা কেমন হইছে? বলবে কিভাবে ওরা হেসেই কুল পাচ্ছে না। রিমি অনেক কষ্টে হাসি থামিয়ে বলে। দেবর, তোমাকে সেই বিউটিফুল লাগছে। সিরিয়াসলি অনেক সুপানং লাগছে। সিমি বলে। নিধি ফাহিমকে জিজ্ঞেস করে। আচ্ছা ফাহিম দেওরা, নিচে কি তোমার প্রিয় আন্ডারগ্রাউন্ড পড়েছ? কথাটা বলতেও না পেরেছে নিধি, তার মধ্যেই আবারও হাসিতে ফেটে পড়ে সবাই। এবার সাব্বিরও হাসছে। দিছি ভাবি মোর ইজ্জতের কাজ সাইরা। এরা মোর আন্ডারগ্রাউন্ড লইয়া পইরা আছে ক্যাকে জানে? মনে মনে বলে ফাহিম। রিমি হাসি থামিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে। দেখো ফাহিম, সাব্বির তোমরা আমাদের দেবর। তাই মজা করে এটা ওটা বললে কিন্তু রাগ করবে না। কারণ ভাবিরা দেবরদের অনেক কিছুই বলতে পারে। বুঝেছ? হ ভাবি, বুঝছি। ফাহিম মাথা দুলিয়ে বলে। এবার এখানে এসে বসো, তোমার হাতে মেহেদি দিয়ে দেই। সিমি বলে। খারান, হাত সাপান সাবান দিয়া ধুইয়া আসি। কেন? নিধি বলে। তাইলে মেহেদিতে লাল হইব বেশি। এসব আজগবি কথা কে বলেছে তোমাকে? এখানে এসে চুপচাপ বসো। নিধি বলে। আচ্ছা। ওদের মধ্যে দাদু এসে উপস্থিত হয়। ফাহিম, সাব্বির এবং কি আলতাফ চৌধুরীর হাতেও মেহেদি দিয়ে দেয়। শুধু রুদ্র, শুভ্র, অভ্র বাদে। বিকেল গড়িয়ে দুপুর হয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়া করার পর হালকা নাচগান হয়। তারপর 5টার দিকে ঈশাকে বউ সাজানো হয়। আর ফাহিম সাব্বিরকে রেডি করাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে। মাগরিবের নামাজের পর সাব্বির ও ঈশার বিয়ের কাজ সম্পূর্ণ হয়। ঈশা এখন সাব্বিরের ওয়াইফ। সাব্বির, ঈশা অনেকটাই খুশি। এবং বিয়ের মধ্যে সাব্বির এটাও বলে দিয়েছে, যদি চায় ঈশা বাচ্চা রাখতে পারবে। আর না হলে ফেলে দিতে পারবে। এতে সাব্বিরের কোনো জোর নেই। কারণ সাব্বির বাচ্চা সহই ঈশাকে মেনে নিয়েছে। বাকিটা ঈশার ইচ্ছা। কিন্তু ঈশা বাচ্চাকে ফেলতে চায় না এটাও বলে দেয় তখন। এতে সাব্বিরের কোনো মাথা ব্যথা নেই। সাব্বিরের মধ্যে সেই মানুষত্ববোধটা আছে, যেটা এমন পরিস্থিতি অনেকেরই থাকে না। কিন্তু সাব্বির ভয় পাচ্ছে বাচ্চা হবার সময় ঈশার না কোনো ক্ষতি হয়ে যায়। কারণ সাব্বির দুনিয়াতে আসার সময় ওর মাকে হারিয়েছে। এখন ঈশার সাথেও এমনটা না ঘটে। সাব্বিরের জন্য ঈশার মনের মধ্যে ভালোবাসাটা আরও বেড়ে যায়। এমন একটি লোককে এর জীবন সঙ্গী হিসাবে পাবে সেটা ঈশার জানা ছিল না। রাতে আরেক দফা নাচ গান হয়। সবাই মিলে হালকা ডান্স করে। খাওয়া
দাওয়া করার পর রাত 11টার সময় ঈশাকে বাসর ঘরে বসিয়ে দিয়ে আসে রিমিরা। তারপর সাব্বিরকে ঢেলে গুটিয়ে বাসর ঘরে পাঠায়। সাব্বির রুমে এসে দেখে ঈশা জানালার সামনে দাঁড়িয়ে আছে। ঈশার কাঁধে হাত রাখতেই ঈশা ঘুরে তাকায় সাব্বিরের দিকে। ঈশার চোখে তখন মুক্তোর মতো ফোঁটা ফোঁটা জন গাল বেয়ে থুতনিতে এসে ঠেকেছে। সাব্বির চোখ মুছিয়ে দিয়ে মেকি রাগ নিয়ে বলে, আমি কিন্তু তোমাকে কাঁদতে একেবারের জন্য নিষেধ করেছি। তুমি কি আমার কথা শুনবে না? ঈশা সাব্বিরের বুকে মাথা রাখে। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলে, কি থেকে কি হয়ে গেল? যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আমাদের ভাগ্যে এটাই লিখে রেখেছিল আল্লাহ। তাই তো আমি তোমাকে পেয়েছি। আর এখন তুমি আমার বউ। আমার কপালে এত সুখ সইবে তো সাব্বির। আমি যে তোমার কাছ থেকে দূরে যেতে চাই না। সাব্বির ওর বাহুডোরে আবদ্ধ করে নেয় ঈশাকে। হালকা চোখ জোড়া বন্ধ করে বলে, আমার কাছেই থাকবে তুমি সারা জীবন। দূরে যেতে দেব না তোমায়। ভালোবাসি সাব্বির। তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার চেয়ে দ্বিগুণ বেশি আমি তোমাকে ভালোবাসি ঈশা। ঈশার কপালে চুমু দিয়ে বলে। ঈশাকে কোলে উঠিয়ে নেয় সাব্বির। বিছানায় শুইয়ে দেয় ঈশাকে। হারিয়ে যায় ভালোবাসার সাগরে। কন্টিনিউ টু